আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন সুপারিশ জানিয়ে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি, নির্বিচারে গ্রেফতার বন্ধের আহ্বান। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম সীমিত আকারে চালু, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস। ষড়যন্ত্রকারীদের শক্তভাবে প্রতিহত করতে মির্জা ফখরুলের আহ্বান, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ। এবং রাজধানী সহ সব উপজেলা সদরে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি আজ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ১২টি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। চিঠিতে বিগত সরকারের সময়ে ঘটা গুরুতর অপরাধের বিচারের পাশাপাশি নির্বিচারে গ্রেফতার ও আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকাতে গুরুত্বপূর্ণ অনেকগুলো ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সিভিকাস, রোহিঙ্গাদের নিয়ে কাজ করা থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস এবং মানবাধিকার সংগঠন টেক গ্লোবাল ইনস্টিটিউট। চিঠির শুরুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠক করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত খোলা চিঠিতে উঠে এসেছে মোট ১২টি সুপারিশ। চিঠিতে বলা হয়েছে, গেল ১৫ বছরে সংঘটিত গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতনের সাথে জড়িত সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীকে অবশ্যই পূর্ণ সহযোগিতা করতে হবে। র্যাব বিলুপ্ত ও ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। সামরিক বাহিনীর সদস্যদের বেসামরিক আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে চিঠিতে। সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার ও হামলা থেকে রক্ষা করতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। ২০২৪ সালের ৫ই আগস্টের আগে ও পরে হওয়া সকল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিলের আহ্বান জানানো হয়েছে চিঠিতে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ, বিশেষ ক্ষমতা আইন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সংশোধনের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে আনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এ ধরনের নিষেধাজ্ঞা বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথে বাধা হিসেবে উল্লেখ করে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে। রোহিঙ্গা শরণার্থীদের জোর করে মিয়ানমারে ফেরত পাঠানো বন্ধের আহ্বানও জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিকল্প গেট দিয়ে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস। পরাগ আজিমের রিপোর্ট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেট দিয়ে রোববার রাত থেকে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়। ইয়াঙ্গুন গ্রুপের গার্মেন্টস মালামালের কয়েকটি আমদানি চালান এই বিকল্প গেট দিয়ে গ্রহণ করেন আমদানিকারকরা। রাতে হয়েছে ২টা, এখন একটা, আরও ৩-৪টা রেডি হচ্ছে। আইসিটি যদি পারমিশন পাই আমরা ইম্পোর্ট বিল্ডিংটার, তাহলে হয়তো ওখান দিয়ে হবে, ওটা ডিসিশন এখনো হয়। তারপরে ট্রান্সমেইন লজিস্টিক লিমিটেড, আর আমরা পণ্য বুঝিয়ে পেয়েছি ৬০ পিস ইয়াংওয়ান গ্রুপের। আরও অনেক C&F এজেন্ট অপেক্ষা করেন তাদের আমদানি পণ্যের খোঁজ নিতে। ফ্লাইট নামা শুরু হয়েছে, মাল কিছু আসা শুরু হয়েছে, এখন আমরা অপেক্ষা আছি যে কখন মাল ডেলিভারি শুরু হবে। এক্সপোর্ট ভিলেজে এখান থেকে মালগুলো আমাদের এক্সপোর্ট হবে, এমার্জেন্সি ভিত্তিতে সেই ৯ নম্বর গেট দিয়ে এখন ম্যানুয়ালি মালগুলো ডেলিভারি দিচ্ছে। সকালে ঢাকা কাস্টম হাউসে বিভিন্ন পক্ষকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ঢাকার কাস্টমস কমিশনার। বৈঠকে ছিলেন সবচেয়ে বেশি ক্ষতির শিকার হওয়া গার্মেন্টস মালিকদের প্রতিনিধিরাও। ক্রাইসিস মোমেন্টটা কীভাবে আমরা সুষ্ঠুভাবে সুন্দর সমাধান করব এবং প্রত্যেকটা আমাদের যারা সদস্য আছে, মেম্বার আছে বিজিবির, প্রত্যেকের যে গুডসগুলো আসবে যাদের ছাড়াতে যেন কোনো সমস্যা না হয়। পরে বৈঠকের বিষয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেন কাস্টমসের জয়েন্ট কমিশনার। আজকের মিটিংয়ে মূলত তারা বিভিন্ন কনসার্ন তুলে ধরেছেন যে স্বাভাবিকভাবে রপ্তানিমুখী শিল্প এটাকে যত দ্রুত সম্ভব কাঁচামাল আমদানির ব্যাপারটাকে ত্বরান্বিত করা। তো আমরাও সবার সাথে বসে কথা বলেছি যে এখন বর্তমানে কি আমরা সমস্যা ফেস করছি, তো এগুলো দ্রুতগতিতে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে খুব দ্রুতই এটা আমরা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আমরা চলে আসতে পারবো। এখনও কিন্তু ইম্পোর্ট হচ্ছে এবং রিলিজ হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কয়েকটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি। বলবো যে আসলে আমরা আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ চেষ্টা করছে ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরাতে, তাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, বিভাজন বা অনৈক্যের রাজনীতি নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের ৫০ জন বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, অনেক বিভাজন হয়েছে, বিএনপি তা থেকে বেরিয়ে আসতে চায়। বিএনপি প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি চায় না বলেও জানান বিএনপির মহাসচিব। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার ঐক্য সৃষ্টি করেছি, ২৪-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতনভাবে এই ভাঙনের বিপক্ষে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কারো হয়রানির কারণ না হয়। যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন, কোন রকম তারা যেন ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন, এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্য থেকে বলতে চাই যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। বিএনপি জাতীয়তাবাদের দর্শন নিয়ে সব ধর্মের মানুষকে একতাবদ্ধ করতে চায় বলেও জানান মির্জা ফখরুল। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি আজ সব জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি ও শিক্ষক মহাসমাবেশে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপির প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। লায়লা নসীনের রিপোর্ট। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 1500 টাকা চিকিৎসা ভাতা ও 75% কর্মচারী উৎসব ভাতার দাবিতে 9 দিন ধরে খোলা আকাশের নিচে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক। দাবি আদায়ে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন জেলার শিক্ষকরা। সেখানে আমরণ অনশনে থাকা শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বাস্তবায়ন করতে হবে। আমাদের
শর্ত সরকার মানতে হবে। আমাদের মূল দাবি যেটা 20%, সেটা আমরা না নিয়ে শিক্ষকরা ঘরে ফিরে যাবে না। একজন শিক্ষক আমি জাতিকে তৈরি করে দিব, তাহলে আমাকে যদি সম্মানিত না করা হয় তাহলে আমি কাকে তৈরি করে দিব? দেয়ালে পিঠ থেকে গেছে বিদায়, কিন্তু আজকে তারা শিক্ষকরাই শহীদ মিনারে জমায়েত হয়েছে। বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। সরকারের কাছে অনুরোধ করব, 5% এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে। বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব। সকল রাজনৈতিক দল ইতিমধ্যে একাত্মতা ঘোষণা করেছে, সুতরাং এটা কিন্তু আজকে শিক্ষকদের দাবি না, আজকে গোটা দেশের দাবি। আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে পরীক্ষা চলছে, এই পরীক্ষাগুলো যাতে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা দায়িত্ব পালন না করে, আমরা কিন্তু তাদের অনুরোধ জানিয়েছি। 12 অক্টোবর থেকে চলছে শিক্ষকদের এই আন্দোলন। শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে গান পাউডার, স্প্রিন্টার, মার্বেল পাথর, ধারালো তলোয়ার সহ 32টি ককটেল উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। রাতে সেনাবাহিনীর অভিযানে ওই বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পাশাপাশি 4 জনকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনী জানায়, জেনেভা ক্যাম্পে মাদকের আধিপত্য বিস্তার ঘিরে ভয়ভীতি দেখানো সহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল আসামিদের। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট উল্লেখ করে 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পিচ্চি রাজা গ্রুপ হঠাৎ করে সক্রিয় হওয়ার জন্য, এগুলো শক্তি প্রদর্শন করার জন্য তারা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করেছে। সেটাও হতে পারে যে তারা যেহেতু অন্য দুই গ্রুপ একটু লো স্কেলে চলে গেছে, তারা এখন প্রভাব বিস্তার করে তারা আবার নতুন সন্ত্রাসী কার্যক্রম করে এলাকা আবার দখল নেওয়ার চেষ্টা করছে। বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকার নতুন আদালত তৈরি করলেও নেই পর্যাপ্ত অবকাঠামো ও জনবল। সংকটের কারণে এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইনজীবী ও এলাকাবাসী। আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত সাতক্ষীরা জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা 43,809টি। এতদিন জেলা জজের অধীনে 17টি আদালতে এসব মামলার বিচার কাজ চলত। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জেলায় আরও 16টি নতুন আদালত স্থাপন করেছে। কেউ 20 বছর, কেউ বা 40 বছর আদালতের বারান্দায় ঘুরে মামলা নিষ্পত্তি করাতে পারছেন না। কারো মামলা নিষ্পত্তির পর নথি খুঁজে পাচ্ছেন না। আমি আজ 25 বছর কেসে বুক দিছি, শুধু কোর্টে আসি আর যাই। এখন শুনছি যে আরও 16টা কোর্ট হচ্ছে। একটু বিচারক বাড়াতেন, কোর্ট বাড়াতেন, সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে মামলা নিষ্পত্তি পেত। যে মামলার নিষ্পত্তির সংখ্যা বাড়ছে, কিন্তু গুণগত যে বিচার বা মানুষের ন্যায় বিচার যেটা, এটার একটা সংকট দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত যে পরিপত্র জারি হওয়া সত্ত্বেও আমাদের এজলাস নাই, আমাদের যথেষ্ট অবকাঠামো নাই, জনবল নাই, এগুলো খুবই জরুরি প্রয়োজন। কারণ শুধু কোর্ট আসলেই তো হবে না, তাদের বসার জায়গা এবং তাদের ফুল সেটআপ লাগবে। বিচারের গুণগত মান ও ন্যায় বিচারের সংকট যাতে সৃষ্টি না হয় তার প্রতিও দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। পর্যাপ্ত জনবল এবং অবকাঠামোর উন্নয়ন না হয় তাহলে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে সৎ উদ্দেশ্য নিয়ে এই আদালতগুলো প্রতিষ্ঠা করেছেন তা থেকে সাতক্ষীরার মানুষ বঞ্চিত হবে। এখনই প্রয়োজন নতুন আদালত ভবন এবং মামলার পরিচালনার জন্য পরিবেশ। এইগুলো সুষ্ঠু পরিবেশের জন্য সুষ্ঠু বিচারক যে বসবে কোথায়, এই বসা যে বিচার করবে, এই বিচারের জায়গায় নাই। অবকাঠামোগত প্রস্তুতি ছাড়া এই উদ্যোগ কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে, তাই দ্রুত সংকট সমাধানের পদক্ষেপ নেওয়ার দাবি আইনজীবী ও এলাকাবাসীর। সাদিয়া ওমর, চ্যানেল আই। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে গোলটেবিল বৈঠক হয়েছে। ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা দ্রুত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। লন্ডন থেকে ফজলুল হকের ভিডিওচিত্রে
শাহ এমি হোসেনের রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে গভীর উদ্বেগ ও আশাবাদ ব্যক্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের এই আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতি ব্যারোনেস পলা মঞ্জিলা এই গোলটেবিল বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন, বাংলাদেশ has to gain from all of our experience from local government, central government, businesses. We want to help improve Bangladesh. We want to see a fair, free election, of course, but a peace and prosperous Bangladesh. বাংলাদেশকে কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে বলেন ডক্টর আনোয়ারা আলী। বাংলাদেশের প্রত্যেকটা দল বা মানুষকে কিভাবে আমরা ইনভলভ করে যেতে পারি, আর পরে আমরা কি করতে পারি বাংলাদেশের জন্য, এআই কিভাবে আমরা ডেভেলপ করব, আমাদের রিনিউয়েবল এনার্জি, তো অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলাপ করলাম। ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রেজা আহমেদ ফয়সল চৌধুরী জানান, এই সেমিনারে সবার একটাই বক্তব্য ছিল ফ্রি ফেয়ার ইলেকশন। প্রফেশনাল ছিল, ব্যারিস্টার, সলিসিটার, লয়ার, ডাক্তার সবাই ছিল, জার্নালিস্ট। আমরা ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এটি করেছি এবং সবারই বক্তব্য একটা যে ফ্রি ফেয়ার ইলেকশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপা হক এমপি, সাবেক লেবার পার্টি এমপি রুশনার আলী সহ বিশিষ্ট জনেরা। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে বাণিজ্যিকভাবে একাঙ্গী চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন চাষিরা। নতুন ফল বাগান, অল্প ছায়াযুক্ত ও পতিত জমিতে চাষ হচ্ছে একাঙ্গী। চাষিরা বলছেন, একাঙ্গী চাষে বিঘা প্রতি 1 লাখ টাকা খরচ করে বছর শেষে 3 থেকে 4 লাখ টাকা আয় করা সম্ভব। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের ইস্তেক হোসেন চাকরির পাশাপাশি তিনি তার 1.5 বিঘা জমিতে চাষ করেছেন একাঙ্গী। মেহেরপুর জেলায় বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসলের চাষ হয়, এর মধ্যে একটি নতুন ফসল এই একাঙ্গী। একাঙ্গী হলো আদা জাতীয় একটি ভেষজ উদ্ভিদ, যা ওষুধ প্রস্তুত ও প্রসাধনী তৈরির কাঁচামাল ও মাছ শিকারের জন্য এবং রান্নার মশলা হিসাবে সুগন্ধ ও স্বাদ যোগ করতে ব্যবহৃত হয়। 1 বিঘা জমিতে এটার প্রায় 80-90 হাজার টাকা খরচ হয় বা 1 লাখের কাছাকাছি। যদি কারোর জমিতে ভালো হয় এটা অনেক লাভজনক, অর্থাৎ 3 থেকে 4 লক্ষ টাকা 1 বিঘায় ফলন পাওয়া যাবে, মানে হবে বলে আশা করি আমি। চাষিদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একাঙ্গী চাষ করানো হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। যেসব জায়গায় ফল বাগান আছে বা নতুন ফল বাগান বা হালকা ছায়াযুক্ত স্থান, সেখানে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে একাঙ্গীর চাষ করাতে। এটি খুবই মূল্যবান একটি ফসল, ওষুধ শিল্পে এবং প্রসাধন শিল্পে ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। ওষুধ ও প্রসাধনী সামগ্রী প্রস্তুতেও একাঙ্গী ব্যবহার হয়, তাই এর যথেষ্ট চাহিদাও রয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নিজস্ব অর্থায়নে নভেম্বর মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে ঐক্যবদ্ধ তিস্তাপাড়ের মানুষ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কাজ শুরুর দাবিতে রংপুর বিভাগের 5 জেলায় স্তব্ধ কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠকদের। মিরিনা লাভলির রিপোর্ট। উজানের ঢলে নেমে আসা পলিতে ভরাট হয় তিস্তা। নদী খনন না হয় প্রতি বছরই আকস্মিক বন্যা ও ভাঙনের শিকার হয় উত্তরের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সংকটের সমাধান বলছেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিশ্রুত নিজস্ব কোষাগারের প্রায় 2,500 কোটি টাকায় নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি তিস্তা পাড়ের মানুষের। 5 বার এই নদীতে ভাঙনের শিকার হয়েছি, এখন বর্তমান আমাদেরকে বাইরে যেয়ে রুজি করতে হয়। আগামী নভেম্বরের মধ্যে যাতে করে এই তিস্তা মহাপরিকল্পনা কাজের যেন উদ্বোধন করা হয়। এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচিতে আমরা এই তিস্তাপাড়ের মানুষ যাওয়ার জন্য প্রস্তুত আছি। স্মরণকালের বৃহৎ মশাল প্রজ্বলনের পর
30 অক্টোবর পালন করা হবে স্তব্ধ কর্মসূচি। সামনে নির্বাচন হলো সরকার ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে ঘিরে, জনগণও নির্বাচনমুখী হয়ে যাবে, প্রশাসন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন এটি আমাদের ভিতরে সন্দেহ দানা বাঁধছে। সে কারণে আমরা নতুন কর্মসূচি দিয়েছি। আমরা রংপুরে স্তব্ধ কর্মসূচি দিব, তখন গাড়ি ঘোড়া দোকানপাট স্কুল কলেজ সব বন্ধ থাকবে। আগামী জানুয়ারিতে প্রথম ধাপের কাজ শুরুর কথা জানিয়েছে সরকার। 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রথম ধাপে ব্যয় হবে 9,150 কোটি টাকা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন সুপারিশ জানিয়ে প্রধান উপদেষ্টাকে 6 আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি, নির্বিচারে গ্রেফতার বন্ধের আহ্বান। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম সীমিত আকারে চালু, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস। ষড়যন্ত্রকারীদের শক্তভাবে প্রতিহত করতে মির্জা ফখরুলের আহ্বান, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ। এবং রাজধানী সহ সব উপজেলা সদরে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি আজ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।